ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো তিল চাষ নিয়ে। কিভাবে তিল চাষ করলে ভালো ফলন পাওয়া যেতে পারে সে নিয়েই কথা বলবো যিনি সহকৃষি অধিকর্তা বোলপুর ডক্টর অরিন্দম চক্রবর্তী তার সঙ্গে। নমস্কার অরিন্দম বাবু। আমরা প্রথমেই জানতে চাইবো যে তিল চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে সঠিক সময় হিসেবে কোনটাকে নির্বাচন করতে হবে? দেখুন, তিল আমাদের পশ্চিমবঙ্গে তিনবার চাষ করা যেতে পারে। সাধারণত বর্ষাকাল এবং রবি মরশুমেও তিল চাষ করা যেতে পারে, কিন্তু মূলত যে চাষটা আমাদের পশ্চিমবঙ্গে হয়ে থাকে সেটা হচ্ছে প্রাক খরিফ মরশুমে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে মার্চের শুরু পর্যন্ত এই তিল চাষটা আমরা করে থাকি এবং এটাই এর আদর্শ সময়। এরপরে একটু দেরি হয়ে যায়। আমরা যদি মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে করি তাহলে তিল চাষের জন্য সময়টা ঠিক থাকবে। আচ্ছা, তো সঠিক সময়ে যদি চাষ শুরু করেন কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে কোন ধরনের জাতকে নির্বাচন করতে হবে? দেখুন, তিলের অনেকগুলি জাত থাকলেও সাধারণত যেটা বলা হয় যে রমা, তিলোত্তমা, এই জাতগুলি তিল চাষের জন্য, এই প্রাক-খরিফ মরশুমে তিল চাষের জন্য আদর্শ। এবং এই জাতগুলি এখন বাজারে পাওয়াও যায় এবং সহজেই তারা সংগ্রহ করতে পারবেন, এবং তারা যদি এই জাতগুলি করেন তারা আশানুরূপ ফলন পাবেন। আচ্ছা, জমি অনুযায়ী বীজের প্রয়োজন কতটা হয় সেটাও জানবো, এবং বীজ শোধনের দরকার আছে কিনা এই চাষের ক্ষেত্রে? হ্যাঁ, যেটা আমরা দেখি যে সাধারণত বলা হয় যে সংশিত যদি বীজ হয়, অর্থাৎ সার্টিফাইড সিড হয়, তাহলে 700 থেকে 800 গ্রাম বীজ নিলে বিঘা প্রতি ভালোভাবে চাষ করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে 80% কাছাকাছি যদি অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে তাহলে 1 কেজি পর্যন্ত বীজ ব্যবহার করা হয়, এবং এই বীজের সাথে সাথে শোধন করাটা কিন্তু খুব জরুরি। তিলের একটা জিনিস আছে, তিলকে কিন্তু ভালো করে শোধন করতে গেলে আমরা থাইরাম বা জিনেট, এই জাতীয় যে ছত্রাকনাশক আছে, এইগুলি দিয়ে আমরা শোধন করতে পারি। 1 কেজি বীজের জন্য 3 থেকে 4 গ্রাম এই ছত্রাকনাশক যথেষ্ট। তবে তিলে যেটা করেন, আগে শুকনো অবস্থায় অনেকে মাখিয়ে নেন, তারপরে বীজটা ভিজিয়ে তারপরে জাঁক দেন। সেই জন্য যদি তারা আগে ভালো করে শোধন করে অন্তত 6 ঘন্টা না রাখেন তাহলে কিন্তু এই উপকারটা ভালোভাবে পাওয়া যায় না। সেই জন্য অবশ্যই যেটা করণীয় যে আগে ভালো করে বীজ শোধক মাখিয়ে নিতে হবে, তারপরে কিছুক্ষণ রেখে, অন্তত 6 ঘন্টা রেখে, তারপরে ভেজানোর পরে 3-4 ঘন্টা জাঁক দিতে হবে। একটা জিনিস তিলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে জাঁক দেওয়ার সময় যেহেতু তিলের বীজের খোসাটা খুব পাতলা, খুব বেশি জাঁক দিলে বা খুব বেশি চাপ দিলে অনেক সময় বীজটা কিন্তু উপরে খোসাটা নষ্ট হয়ে যায় এবং অঙ্কুরোদ্গম যে ক্ষমতাটা মূল জমিতে গিয়ে নষ্ট হয়ে যায়। এইভাবে যদি করেন তাহলে অনেকটা তারা সুফল পাবেন। সুতরাং সতর্কতাও কিন্তু রাখতে হবে। আর শুনলেন কিভাবে বীজ শোধন করা প্রয়োজন। এবারে আমরা জানতে চাইবো যে বীজ শোধনের পর যে জমিতে সেগুলো ছড়ানো হবে, জমি কীরকম হওয়া উচিত, অর্থাৎ মাটির অবস্থা কেমন থাকা উচিত? দেখুন, তিল একটা জিনিস আমাদের বুঝতে হবে, তিল কিন্তু মাটি থেকে প্রচুর খাবার সংগ্রহ করে। সাধারণত বলা হয় যে আলু যারা চাষ করেছেন, আলু তোলার পরে আলুর জমিতে তিল দিতে। কেন না, আলুতে আমরা প্রচুর সার ব্যবহার করি, সেই সারের অনেকটাই মাটিতে থেকে যায় যেগুলো গাছ নিতে পারে না। সেক্ষেত্রে তিল যদি তারপরে চাষ করা হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এখানে সুফল পাবো এবং মাটি রিক্ত হয়ে যাবে না, বা মাটি যে গুণাগুণ থাকবে সেটা বজায় রাখতে পারবো। কিন্তু এছাড়াও যারা এমনি জমিতেও করবেন, যেহেতু প্রাক-খরিফ মরশুমের চাষ, সেই জন্য সাধারণত সমস্ত রকম জমিতেই যেহেতু জল দাঁড়ানোর সেরকম সম্ভাবনা কম, সেই জন্য করা যেতে পারে। তবে হালকা দোআঁশ বা বেলে মাটি হলে তিল চাষ ভালো হয়। এবং করার সময় যেটা করতে হয় যে অনেকে যারা ছিটিয়ে বোনেন তাদের জন্য বিশেষ করে বলার যে ছিটিয়ে যতই বুনুন কেন ঘন হয়ে যায়, সেক্ষেত্রে বীজটাকে পরবর্তীকালে চারা বেরোনোর পরে পাতলা করে দেওয়া, অন্তত 10 সেন্টিমিটার দূরত্ব অনুযায়ী চারা যদি পাতলা করে দিতে পারেন তাহলে কিন্তু ফলাফল ভালো হয়। আচ্ছা, এবারে জানতে চাইবো যে পরবর্তীকালে চাষের ক্ষেত্রে, তিল চাষের ক্ষেত্রে কোন কোন দিকে যত্ন নিতে হবে বা পরিচর্যা কিভাবে করতে হবে? পরিচর্যা যেটা করার জন্য তিল চাষে আমরা জানতে হবে যে সারটা কীরকম দেবো। তিলে আমরা সাধারণত বলি একর প্রতি 32-16-16 এই অনুপাতে তিলের চাষ খুব ভালো হয়। এবং সেইভাবে যদি করা হয়, প্রথমবারে নাইট্রোজেন, ফসফেট, পটাশ আমরা যদি সমানভাবে দিয়ে দিই, অর্থাৎ যদি 24-12-12-র মধ্যে আমরা 12-12-12 এইভাবে নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিই, এবং 12 ভাগ নাইট্রোজেন আমরা ফুল আসার আগে
যদি প্রয়োগ মানে মাটিতে দিই তাহলে কিন্তু ফলন ভালো হয়। আচ্ছা, এটা যদি একটু ছোট করে বলা যায়, একর প্রতি না হয়ে যদি বিঘে প্রতি প্রতি হলে কাছাকাছি হচ্ছে আপনার 6 কেজির কাছাকাছি, 5 থেকে 6 কেজি মতো নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এবং তার পরবর্তীকালে 5-6 কেজি আবার নাইট্রোজেন দিতে হবে। আচ্ছা, সেচের প্রয়োজন কতটা এক্ষেত্রে? তিলে সেচ মানে দেখুন অনেক সময় এমন হয় যে অনেকটা ড্রাই স্পেল, অর্থাৎ লম্বা সময় ধরে কোনো রকম বৃষ্টি হয় না সাধারণত প্রাকৃতিক মরশুমে যেটা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু তিলের একটা সেচ, তিল যেহেতু তৈলবীজ সেচ পছন্দ করে এবং সেচ লাগে, সেক্ষেত্রে কিন্তু একটা সেচ অন্ততপক্ষে ফুল আসার আগে দিতে পারলে ভালো। যদি দুটো সেচ থাকে তাহলে 30 থেকে 40 দিনের মাথায় যদি একটা সেচ দেওয়া যায় তাহলে, অর্থাৎ দ্বিতীয় চাপান যখন দেব সেই সময় যদি একটা আমরা সেচ দিতে পারি তাহলে কিন্তু তিলের ফলন ভালো হবে। আচ্ছা আচ্ছা, এমন যদি হয় যে টানা খরা চলছে, তিল চাষ শুরু করেছেন কৃষক বন্ধু, সেক্ষেত্রে বাড়তি সতর্কতা কি নিতে হবে বা কি প্রয়োজন সেই সময়? বাড়তি সতর্কতা হিসাবে যেটা করা যেতে পারে, এই এক্ষুনি বললাম যে সেচের ব্যবস্থা একটা থাকা খুব ভালো। যদি সেচ না থাকে তাহলে সেচ দিতে হবে। এছাড়াও যেটা করতে পারেন যে তিলের সাথে অনেক রকম আমরা মিশ্র চাষ করতে বলছি, সেই মিশ্র চাষগুলি যেমন কোনো ডাল শস্য করতে পারেন, মুগের চাষ করতে পারেন, এইগুলি করতে পারেন। এতে কি হবে, মাটির ময়েশ্চারটা বাইরে চলে যায় না। এছাড়া তারা যদি সতর্কতা হিসেবে এই যে পাতলা করে দেওয়ার ব্যাপারটা বললাম, এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। এক জায়গায় ঘন হলে জলের কিন্তু অত্যন্ত অভাব ঘটবে এবং তিলের কিন্তু ফলন মার খাবে। আচ্ছা, আর তিল চাষের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ কতটা দেখা যায়? তিলের ক্ষেত্রে কিন্তু কিছু রোগ খুব কমন, যেমন ফাইলোডি বলে একটি রোগ খুব দেখা যায়। ফাইলোডি আক্রান্ত গাছগুলো দেখা যাবে উপরের পাতাগুলো ফুলের মতো হয়ে মানে ঝাঁকড়া হয়ে বসে যাচ্ছে। এক্ষেত্রে সেটা আমরা যেটা বলি যে এইসব আক্রান্ত গাছগুলিকে তুলে নষ্ট করে ফেলাটাই, অর্থাৎ মাটির তলায় পুঁতে দেওয়া অথবা পুড়িয়ে ফেলাই শ্রেয়। এক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ ঠিক কাজ করে না। এই জন্য বীজ শোধন করে সঠিক বীজ বাছাই করে নিলে এগুলো কিন্তু অনেকটা আটকানো যায়। এছাড়া তিলে একটা দেখা যায় যে একটা পাতা কুঁকড়ানো রোগ, অনেক সময় দেখা যায় একটা সাদা মরচে রোগ। এইসব 2-3টি রোগ কিন্তু খুব দেখা যায়। যেমন সাদা মরচে যদি রোগ হয়, মানে সাদা পাউডারের মতো, সেই ক্ষেত্রে কিন্তু সালফেক্স পাউডার প্রয়োগ করতে পারেন অন্তত 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে। আর যদি দেখেন যে পাতাটা কুঁকড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কোনো রকম জাপ পোকা বা আমাদের অন্যান্য কোনো চোষক পোকা ভাইরাস নিয়ে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। ভাইরাসের যেহেতু কোনো ওষুধ হয় না, আমাদেরকে দমন করতে হবে পোকাটা। এই পোকা দমন করার জন্য আমরা মেটাসিক্সটক্স বা মিথাইল ডেমিটন এই জাতীয়, যেমন রোগর বা তারানশ নয়, এই ধরনের ওষুধ আমরা 2 ml প্রতি লিটার জলে দিয়ে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা রোগের হাত থেকে নিশ্চিত হতে পারবো। এছাড়া আরেকটা রোগও দেখা যায় আজকাল, দেখা যাচ্ছে যে যখন যারা সেচ দিচ্ছেন, চাপান এবং সেচ একসাথে যখন দেওয়ার ফলে জল অনেক সময় দাঁড়িয়ে থেকে যায়। তিল কিন্তু জল খুব একটা সহ্য করতে পারে না এবং সেক্ষেত্রে কিন্তু গোড়া পচা একটা রোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে সাফ যে আছে, মেটালাক্সিল ম্যাঙ্কোজেবের মিশ্রণ, এটাও দিতে পারেন, অথবা কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেবের মিশ্রণ, যেমন সাফ বললাম, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে যদি গোড়াতে প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যায়। আচ্ছা, যেসব কীটনাশকগুলো প্রয়োগ করার কথা বলছেন সেগুলো কখন প্রয়োগ করবেন? কীটনাশক প্রয়োগ করার জন্য মূলত আমাদের দেখতে হয় যে খুব ফাইলোডি যেটা বললাম সেটা তো কিছু করার নেই, আগে থেকে দেখলেই বোঝা যায়। এবং অন্যান্য যেগুলি পচন ধরা শুরু করার সময়, অন্তত যদি আমরা সাধারণভাবে যেটা বলে থাকি যে 3 ফুট বাই 3 ফুট জায়গায় যদি 4 থেকে 5টি গাছ আক্রান্ত হচ্ছে বা দেখতে পাই, বা যদি চোষক পোকা উড়তে দেখি কোনো রকম বা জাপ পোকা দেখি, তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ওষুধগুলি প্রয়োগ করতে হবে। আচ্ছা, আর কোনো বিষয় কি বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন আছে? তিলের ক্ষেত্রে যেটা আমরা দেখি, তিলের সময়টা খুব ইম্পর্টেন্ট। কেন, তিল যখন ফুল হয় সেই সময় দেখা যায় যে কালবৈশাখীর একটা সিজন চলে আসে এবং তিলে কিন্তু বৃষ্টি হলে ফুল খুব তাড়াতাড়ি ঝরে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টাইমটা অন্তত ফেব্রুয়ারির মধ্যে রাখার আমাদের চেষ্টা করতে হবে। কৃষকরা যারা চাষ করবেন মনস্থ করেছেন তাদের ক্রপ ক্যালেন্ডারটাকে এমনভাবে সাজাতে হবে যে যাতে একটু আর্লি আমরা তিলটাকে করতে পারি। এটা করলে কিন্তু তিলের ফলন যথেষ্ট ভালো হবে। সবশেষে জানতে চাইবো যে তিল চাষের ক্ষেত্রে মানে তিল চাষ কতটা লাভজনক হতে পারে? দেখুন, তিল চাষ খুব লাভজনক। তার কারণ হচ্ছে তিলে আমরা যদি আলুর জমিতে করা হয় তিলের ফলন অত্যন্ত বেশি হয়। যদি নাও করা হয়, যে সার দিই তিল কিন্তু সেই সারের সদ্ব্যবহার করে এবং তিলের তেলও যথেষ্ট গুণগত মান ভালো এবং বাজারে প্রচুর মূল্যে পাওয়া যায়। সাদা তিল এখন
নানা রকম খাবারের সাথে ব্যবহার করা হচ্ছে, পোস্তর বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে, এছাড়া গার্নিশিং বিভিন্ন খাবারে এগুলোতে সাদা তিল ব্যবহার হচ্ছে। সুতরাং তিলের ফলন যদি বিঘা পিছু 1 থেকে 1.5 কুইন্টাল, কোনো কোনো ক্ষেত্রে 2 কুইন্টালও আমরা দেখতে পাই যদি হয়, তাহলে কৃষকদের কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ থাকছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে জেনে নিলাম তিল চাষের সঠিক পদ্ধতি। আপনারা যারা শুনছেন তারা শুনলেন যে তিল চাষ কীভাবে করবেন, কোন সময় শুরু করতে হবে এবং মধ্যকালীন পরিচর্যা ঠিক কীরকম হওয়া উচিত, সবটাই শুনলেন। আশা করব আমাদের আজকের আলোচনা আপনাদের আগামী দিনের তিল চাষের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। তিসি একটি তৈল জাতীয় ফসল। মূলত রবি মরশুমেই এই ফসলটি চাষ করা হয়ে থাকে। আজ এই তিসি চাষ নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে রয়েছেন আউশগ্রাম 1 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবতনু মাইতি। তার কাছে প্রথমেই জানতে চাইব যে এই তিসি চাষের অর্থনৈতিক দিকটা কি? তিসি চাষের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এখন দেখবেন আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের তৈলবীজের যা আমাদের অ্যাকচুয়ালি দরকার, তার চেয়ে প্রোডাকশন বা উৎপাদন কিন্তু অনেকখানি কম, এবং সেই জন্যই দেখবেন তৈলবীজের দাম কিন্তু বাজারে টাইম টু টাইম কিন্তু বেড়ে যাচ্ছে। এর একটা কারণ যে ডিমান্ড বা চাহিদা বেশি, কিন্তু আমাদের উৎপাদন বা প্রোডাকশন কিন্তু অনেকখানি কম। সেই দিক থেকে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারও কৃষি দপ্তরের মাধ্যমে সবসময় প্রয়াস চালাচ্ছে যে তৈলবীজের এরিয়া যাতে বাড়ানো যায়, কারণ আগামী দিনে তৈলবীজের এরিয়া যদি আমরা বাড়াতে পারি তবেই কিন্তু কিছুটা মার্কেটে দামের কমতে পারে। সেদিক থেকে দেখলে এর গুরুত্ব অপরিসীম, এবং যদি কোনো কৃষক বন্ধু এই চাষ করে থাকেন সেখান থেকে খুব ভালো লাভজনক তিনি ইনকামও পেতে পারেন, কারণ এই চাষে খুব একটা খরচ কিন্তু খুব কম বা বেশি যত্নও নিতে হয় না। ধানের ক্ষেত্রে যেরকম জলের, সারের বা ওষুধের খরচ, সেই খরচগুলো কিন্তু এই তৈলবীজের ক্ষেত্রে অনেকখানি কম। উপরন্তু একটা গুড রিটার্ন বা একটা অ্যাসিওর কিন্তু ফলন তিনি আশা করতে পারেন সেই কৃষক বন্ধু, এবং যার থেকে বাজারের যা দাম এখন তৈলবীজের বা তিসি তেল, তার সেই দাম যদি আপনারা লক্ষ্য করেন সেখান থেকে কিন্তু একজন কৃষক বন্ধু ভালোই লাভবান হতে পারেন। আচ্ছা, এই তিসি চাষ কোন সময় করা হয়ে থাকে এবং এর জমি কেমন হতে হবে? এটা মূলত আমরা এই রবি মরশুমেই কৃষক বন্ধুরা করেন। তো একটা জিনিস অনেক কৃষক বন্ধু করেন যে ধান আমনের যে ধান, সেই ধান কাটার 7-10 দিন আগে অনেকে এই তিসির যে বীজ সেটাকে ছড়িয়ে দেন। বিঘেতে প্রায় 1 কেজি থেকে 1.5 কেজির মতো বীজ লাগে। এই ছড়িয়ে দেওয়া যে পদ্ধতি সেটাকে আমরা বলছি পয়রা ক্রপিং। এটাও খুব পরিচিত, অনেক কৃষক বন্ধু করে থাকেন। খুব কম খরচের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে করলে যে ধানের যে জো থাকে ধান কাটার আগে, সেই জো বা ময়েশ্চার, সেই ময়েশ্চারেই কিন্তু এই তিসিটা ভালো সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছের গ্রোথ হয়ে যাবে। উপরন্তু ধানটা কেটে নেবে, তারপরে সেই জমিতে তিসি পড়ে থাকবে, এবং পরবর্তীকালে সেটা তিসি প্রায় আমার 70-75 দিন পরে সেই তিসিটা হারভেস্ট করে সেখান থেকে তেল নিষ্কাশন করে সেটা বাজারে বিক্রি করে কৃষক বন্ধু সেখান থেকে লাভবান হতে পারেন। তো এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি পায়রা ক্রপিং। এটাও যদি কোনো কৃষক বন্ধু করে না থাকেন তারা আমাদের এই অনুষ্ঠান দেখে অবশ্যই করবেন আগামী দিনে। বিশেষ করে খারিফ মরশুমে ধান কাটার ঠিক 7-10 দিন আগে এটা যদি আপনারা একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার যে সার ছিল, যে জো ছিল ময়েশ্চার ধানের ক্ষেত্রে, সেটা ব্যবহার করেই কিন্তু এটা হয়ে যাবে। এর জন্য আলাদা আর কোনো আপনার সার দরকার নেই, বা জমির তৈরির খরচ পুরোটাই কিন্তু নির্মূল। এবং কোনো কৃষক বন্ধু যদি আলাদা করে পুরো তিসির জন্য জমি তৈরি করেন, সেক্ষেত্রে 1 বা 2টো লাঙল দিয়ে জমিটা তৈরি করলেন ধান কাটার পরে, এবং তৈরি করার পরে আমরা বলি বীজটাকে একটু বীজ শোধন অবশ্যই করে নিতে। বীজ শোধন আমরা যেটা বলি গাছের ক্ষেত্রে অবশ্যই করবেন, যে কোনো বীজের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রতি কেজি বীজের জন্য আমরা 2 গ্রাম কার্বন ডাইজিম মিশিয়ে সেটাকে একটু ছায়াতে শুকিয়ে তারপরে আপনারা লাগান। আর যেটা বলবো, মাটি পরীক্ষা করে যদি কোনো কৃষক বন্ধু যে কোনো চাষের ক্ষেত্রে আমরা বলি মাটি পরীক্ষা যদি করিয়ে নেন, আগামী 3 বছর সেই মাটি পরীক্ষার রেজাল্টটা ভ্যালিড থাকে, তার ভিত্তিতে সুপারিশ মেনে যদি NPK বা নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সারগুলো ব্যবহার করেন সুষম হারে, সেক্ষেত্রে সারের যা দাম, সেই সারের অপচয় থেকেও একজন কৃষক বন্ধু কিন্তু রক্ষা পাবেন। তিসি চাষের ক্ষেত্রে পরিচর্যাটা কি?
পরিচর্যা যেটা বললাম, মাটি পরীক্ষার ভিত্তিতে সারের সুপারিশ মেনে করলাম। এবং যদি কেউ মাটি পরীক্ষা না করতে পারেন সেক্ষেত্রে মাঝারি উর্বরতা ক্ষমতা সম্পন্ন জমি ধরে আমরা যেটা বলে থাকি একরে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেটা 12-24-24 কেজি প্রতি একর, এটা একজন কৃষক বন্ধু ব্যবহার করতে পারেন। আরেকটা যেটা আমরা বলি, এক্ষেত্রে জলের প্রায় দরকার নেই, তবে ফুল আসার আগে একটা ফুল যে সময় আসছে সেই সময় একটা সেচ দিতে পারলে খুব ভালো, তাহলে ফলনটা খুব ভালো হয়। আরেকটা যেটা এখানে লক্ষ্য রাখার দরকার, যে কোনো তৈলবীজের ক্ষেত্রে আমরা বলি সালফার একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের উপাদান, যেটা এই সালফারের প্রেজেন্স বা সালফার দিলে কিন্তু আমাদের দেখবেন যে কোনো তৈলবীজের তেল উৎপাদনের যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবং এক্ষেত্রে আমরা বলবো যে প্রায় 42 থেকে 43% আমরা এখান থেকে তৈলবীজ থেকে যে তেলটা পেতে পারি, যদি সালফার প্রয়োগ করি সেই পার্সেন্টেজটা অনেকখানি বেড়ে যায়। যদি কেউ ফসফেট সার যেটি সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে দেন, সেক্ষেত্রে এসএসপিতে আমাদের প্রায় 12% সালফার থাকে, তাহলেও ভালো। এবং যদি না পারেন সেক্ষেত্রে সালফার ডাস্ট আমরা হিসেবে যদি স্প্রে করেন, সেক্ষেত্রেও কিন্তু তৈলবীজ থেকে একটা ভালো উৎপাদন পেতে পারেন। আচ্ছা, এই তিসি চাষের ক্ষেত্রে কি কি রোগ পোকার আক্রমণ হয় এবং তার প্রতিরক্ষামূলক ব্যবস্থা আপনারা কি কি নেন? রোগ পোকার আক্রমণ খুব একটা হয় না, তবে এর একটা যে সমস্যা হয়, অনেক সময় দেখবেন কিছু কিছু পাতা অনেক সময় একটুখানি শুকিয়ে সেটা মরে যাচ্ছে, উইল্টিং যেটাকে বলছি। তার জন্য আমরা বলে থাকি যে ক্যাপ্টান প্লাস হেক্সাকোনাজল, যেটা তাগত নামে বাজারে পাওয়া যায়, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা ক্লোরথ্যালোনিল, এটা আমরা দিতে পারেন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু সেই সমস্যা থেকে রক্ষা পান। আর এমনি সেরকম সমস্যা হয় না, খুবই ভালো ফসল এবং খরচও অনেকখানি কম। তো আমি কৃষক বন্ধুদের বলবো আগামী দিনে এই তিসি চাষটাকে যাতে এগিয়ে নিয়ে যায় সেদিক থেকে উদ্বুদ্ধ হয়ে যদি পায়রা পদ্ধতি অবলম্বন করেন বা এমনি পদ্ধতিতেও করেন, অবশ্যই করুন। তাহলে কিন্তু আমাদের যে তৈলবীজের চাহিদা, সেই চাহিদাটা আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেই চাহিদাটাকে মেকআপ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে জেনে নিলাম যে তিসি চাষ কী এবং কিভাবে করা যেতে পারে। আশা করি আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারা এই আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। 1 মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা এখন রয়েছি বাঁকুড়া জেলার বড়জলা ব্লকের রামকৃষ্ণপল্লী গ্রামের মানা অঞ্চলে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ফুলের চাষ হয়েছে। আমরা কথা বলে নেব এই গ্রামেরই একজন কৃষক বন্ধুর সঙ্গে। আমাদের সঙ্গে আছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম দীপক মণ্ডল, রামকৃষ্ণপল্লী ছোট মানা। আচ্ছা, আপনি এখানে ফুলের চাষ করেছেন, গাঁদা ফুল, যেটা আমাদের অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি জিনিস, তাই তো? হ্যাঁ। আপনি কি প্রতি বছরই গাঁদা ফুলের চাষ করেন? হ্যাঁ, এখানে প্রতি বছর সবসময় 12 মাসই হচ্ছে গাঁদা ফুলের চাষ। 12 মাস ধরে আপনি গাঁদা ফুলের চাষ করছেন। এই গাঁদা ফুল চাষ করার জন্য আপনারা যে চারাটা, সেটা সংগ্রহ করেন কোথা থেকে? এই চারাটা আনা হয় রানাঘাট থেকে, উত্তর 24 পরগনা। ওখান থেকে আনা হয়, ওখান থেকে আনে আমরা এখানে লাগানো হয় মাঠে। এখানে লাগিয়ে এখানেও চারা তৈরি হচ্ছে, কিন্তু এখানকার চারাতে অতটা ফলন হয় না বলে আমরা বাইরে থেকে সংগ্রহ করি। আপনারা বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসেন, কিন্তু চারাটা লাগানোর আগে আপনারা জমিটাকে তৈরি করে নেন, মাটি তৈরি করে নিতে হয়। মাটি কি করে তৈরি করেন? মাটি চাষ দিয়ে রেডি করে তারপর জমিতে এমনি গাড়িও আছে, গাড়িতে চাষ দেওয়া হয়। এমনি ঘরের নাঙলও আছে, নাঙল দিয়ে ব্যবহার করা হয়। গরু দিয়ে চাষ করে মাঠে লাইন করে চারা লাগানো হয়। মানে যে চারাটা কিনে নিয়ে আসেন সরাসরি সেটা মাঠে লাগিয়ে দেন? না, সরাসরি লাগানো হয়। শেকড় আনলে সরাসরি লাগাই, এবং ডগ আনলেও চারা তৈরি করি আমরা, তাতে একটু খরচটা কম হয়। ওই জন্য ডগ কেটে এনে ওখান থেকে এনে এখানে আমরা চারা তৈরি করেও লাগাই, এবং ওখান থেকে শেকড়ালা চারাও এনে এখানে সরাসরি মাঠে লাগানো হয়। মোটামুটি চারা লাগানোর পর আপনার ফুল আসতে সময় কতক্ষণ লাগে, কতদিন লাগে? চারা লাগানোর পরে মোটামুটি আপনার ওই 1.5 মাস থেকে ফুল 2-1টা করে শুরু হয়ে যায়।
তারপর আবার সার দিয়ে ভেলি করে দিয়ে পুরো ফাইনাল করে দিই, তারপর ওই 2.5 মাস থেকে ফুল সংগ্রহ পুরো। এই যে চাষ করছেন প্রত্যেক বছরই করছেন বলছেন, সারা বছরে সব সময় আপনারা করছেন, তো এই চাষ করার ক্ষেত্রে আপনাদের কি কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হচ্ছেন? যেগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে এরকম যে অনুষ্ঠান সময় যেসব ফুলগুলো উঠছে সেসব ফুলগুলোতে একটু দাম পাচ্ছি, পরবর্তী সময় যে অনুষ্ঠানগুলো শেষ হয়েছে তখন ফুলের দামটা একদম কমে যাচ্ছে, অতএব ওই সময়টা আমাদের খুবই লস হচ্ছে। মানে আর মানে কোনো প্রাকৃতিক কারণ থাকছে কি যেখানে যেই সময় কোনো অসুবিধা হলে যেটাতে আপনাদের চাষের পক্ষে ক্ষতি হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রাকৃতিক কারণ এমনি মাঠে আবহাওয়া এমনি সময়ের উপর নির্ভর করে, অনেক সময় ঝড় বৃষ্টি হচ্ছে তখন ফুল গাছ ভেঙেও যাচ্ছে, এই পারপাসে আর কি অনেক সময় নষ্ট হচ্ছে ফুল। দাম না থাকলে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে গেলে তখন গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকলে ফুলগুলো যদি তুলে সংগ্রহ করে অন্য জায়গায় রাখা যেত তাহলে ফুল গাছটা বাঁচালে আরও হয়তো 1 মাস 2 মাস ফলটা বেশি পাওয়া যেত। এই জন্য এর জন্য বিকল্প কোনো ব্যবস্থা থাকলে তাহলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আপনারা ফুলগুলো বাজারে নিয়ে যাচ্ছেন, আপনাদের মার্কেটটা ঠিক কোথায়? মার্কেটটা আমাদের দুর্গাপুরেই আছে, স্টেশনের পাশে। এখান থেকে ফুলগুলো তুলে আমাদের এখানকার লোক আছে, তারা গাঁথনি হয়, ফুলগুলো মালা তৈরি করে সবসময় আমরা রেডি করে সকালবেলা নিয়ে দুর্গাপুর স্টেশন লাগোয়ার একটা মার্কেট আছে, সেই মার্কেটে বিক্রি করা হয়। আপনারা সেই মার্কেটে বিক্রি করেন। কিছু মনে হয় যে এভাবে কোনো সাহায্য পেলে, সরকারি কোনো সাহায্য পেলে আপনাদের কোনো উপকার হয়? হ্যাঁ, এভাবে সরকারি সাহায্য পেলে মার্কেটটা আরও বড় করে তো শুরু হলে আরও বাইরের থেকে ফুল আসছে, এসব ফুলগুলো আরও দূর দূরান্তে গেলে আরও ভালো হবে মার্কেটটা। হ্যাঁ, তাতে লাভটা একটু বেশি হবে অনেক। কতটা জমি এবার চাষ করেছেন আর কি মনে হচ্ছে আপনার কীরকম লাভ হতে পারে? লাভ সব সময় সমান হয় না, আর সময় পুজোর পারপাস যখন ফুলগুলো হয় তখন একটু দামটা বেশি হয়। আমাদের এখানে প্রতি বছরই মোটামুটি আমি সব সময় 10-15 কাটা করে লাগিয়ে থাকি কন্টিনিউ, একের পর এক। এখন আছে রক্তগাঁদা ফুল আছে, এমনি গাঁদা ফুলও আছে, ওগুলো এখন বিক্রি হচ্ছে। তাও এখন বাজারটা খারাপ বলে এখন গাছে ফুল প্রচুর পরিমাণে হয়ে গেছে, আর তোলা হচ্ছে না, বিক্রির পজিশন নেই, বিক্রি হচ্ছে না, ফুলটা গাছেই রয়ে যাচ্ছে। গাঁদা চাষ সম্পর্কে আমরা কৃষক বন্ধুর কাছ থেকে জানলাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর ব্রতিন পাল। আমরা ওনার কাছ থেকে জেনে নেব, আমরা কৃষক বন্ধুর কাছ থেকে যে কথাগুলো, যে চাষের পদ্ধতির কথা শুনেছি, সেই পদ্ধতিটা কি সঠিক, না আরও কোনোভাবে অন্য কোনো উপায়ে সেটা চাষ করা যেতে পারে? কৃষক বন্ধু খুব সঠিকভাবেই বুঝিয়েছেন বা বলেছেন কিভাবে এই মানা অঞ্চলে ওনারা ফুল চাষটা করেন। এখন গাঁদা ফুলের উনি কথায় কথায় বলেছেন যে ইন জেনারেল এখানে 2টো ভ্যারাইটি চাষ করা হয়, একটা কমন নেম যেটা রক্তগাঁদা, আর একটা হচ্ছে এমনি হলুদ গাঁদা বা একটু মানে অরেঞ্জ কালারের যে গাঁদাটা, সেই ইয়েতে মেরিগোল্ড যেটা আছে। এখন ঘটনা হচ্ছে যে গাঁদা গাছ যখন এনারা চারাটা নিয়ে আসেন, দুভাবে উনি কথার মধ্যে বলেছেন যে আইদার ওনারা একদম রেডি চারাটা নিয়ে এসে মাটিতে পোতেন, বা ওনারা প্লান্টিং মেটেরিয়ালটা করে এখানে কাটিং করে করে তারপর চারাটা তৈরি করে তারপর বসান। তো যেভাবেই হোক, আমার প্রথম আবেদন সেটা হচ্ছে কৃষক বন্ধুদের যে প্রথমে মাটি পরীক্ষা করিয়ে মাটিটার একটু শোধন করে নেওয়া উচিত। কারণ গাঁদা ফুলের যেটা চারাতে, তাতে একটা খুব মারাত্মক রকমের রোগ হয়, সেটা হচ্ছে একটা ড্যাম্পিং অফ ডিজিজ বলে, বা যেটা রটিং, সিডলিং রটিং বলে যেটাকে। আর তাছাড়াও গাঁদা ফুলের গাছে অনেক সময় দেখা গেছে, কৃষক বন্ধুদের আমরা মাঠে এসে দেখেছি বা ওনারাও বলেছেন যে গাছটা বড় হয়েছে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে মরে গেল। বেসিক্যালি এটা কিন্তু একটা মাইটের প্রবলেম, অর্থাৎ যেটা আমরা বাংলায় মাকড় বলি। তো যে মাটিতে মাকড়ের উপদ্রব আছে সেখানে কিন্তু গাঁদা গাছ প্রচণ্ড রকম অ্যাফেক্টেড হবে এবং ফলনটা মার খাবে। এইটার জন্যে আমরা বলি যে একটা মাইটের ওমাইট ধরনের নামের ওষুধ আছে, সেই ওষুধটা প্রয়োগ করলে কিন্তু যেহেতু এটা সয়েল বোর্ন, সেই জন্যে তখন দেখা যায় যে এই গাঁদা গাছগুলো অনেক সজীব থাকে, এদের ফুল ধারণ ক্ষমতাটাও অনেক বেড়ে যায়।
তাছাড়া ফুলের কোয়ালিটি ডিপেন্ড করছে 3টে জিনিসের ওপর। এক হচ্ছে আবহাওয়া। উনি কথায় কথায় বলেছেন যে ঝড় বৃষ্টি হলে আমাদের গাছ উল্টে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু একটা জিনিস উনি মানে মিস করে গেছেন, সেটা হচ্ছে হঠাৎ করে যদি, কারণ এখানে তো সারা বছর ধরেই গাঁদা চাষটা হয়, হঠাৎ করে যদি শিলাবৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মানে মাঠকে মাঠ এই ফুল গাছ ফুলের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা পোকা আছে, মানে ইট ইজ মানে একটা পোকা যেটা কালো কালো ধরনের দেখতে, যেটা আর কি ফুলের পাপড়িগুলোকে নষ্ট করে দেয়। তো আমরা সেই সময় বলি যে এই জ্যাসিস ধরনের পোকাটাকে এটা কিচ্ছু না, হালকা অ্যাসিফেট গোছের ওষুধ দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে মোটামুটি ফুলের কোয়ালিটি বা ফুলের পাপড়ির বাঁধনটা অনেক ভালো হয়। আর এই অঞ্চলের মাটি যেহেতু মানে একটু বালি মাটি, সেই জন্যে যতটা পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে চাষ করা যাবে তত ভালো, কারণ মাটিটাকে উর্বর করবে, আবার জল ধারণ ক্ষমতাটাও বাড়িয়ে দেবে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ফুলের যেখানেই চাষ হবে সেটা যেন একটু ডাঙা জমি হয়, মানে একটু উঁচু ধরনের জমি হয়, এবং জল যেন ওখানে জমে না থাকে, কারণ তাহলে কিন্তু ফুল গাছ এবং ফুলের ক্ষতি করবে। এবার উনি সবথেকে যেটা ইম্পর্টেন্ট উনি বলেছেন, যেটা প্রবলেমের মধ্যে, সেটা হচ্ছে যে যখন মার্কেট থাকে না তখন কিন্তু গাছেই ফুলটা থেকে যাচ্ছে এবং ওনাদের কিন্তু প্রফিটের মাত্রাটা অনেকটাই কমে যাচ্ছে। আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বড়জোড়া ব্লকে খুব শীঘ্রই মানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেখানে কিষাণ মান্ডি থাকছে এবং কোল্ড স্টোরেজ থাকছে, এবং সেই জায়গাটাও চিহ্নিত হয়ে গেছে এবং আমাদের মানার কৃষকদের সুবিধার্থে এবং অন্যান্য পুরো ব্লকের কৃষকদের সুবিধার্থে ওটা একদম মেন রোডের পাশে করা হচ্ছে, এবং এখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই সেই কোল্ড স্টোরেজ এবং কিষাণ মান্ডিটা থাকছে। সুতরাং যে প্রবলেমটা দেখা দিচ্ছে ওনাদের মনে যে আমরা ফুলটা তুলতে পারছি না, ফুলটা প্রিজার্ভ করে রাখতে পারছি না, যখন আমার মার্কেট থাকবে তখন আমি ফুলটা বিক্রি করব, সেইটার কিন্তু আগামী দিনে সুরাহা হয়ে যাচ্ছে। এবং কোল্ড স্টোরেজ ফেসিলিটিসটা হয়ে গেলেই সেটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হবে, তাহলে সেখানে ফুল চাষ, যে কোনো ফল চাষের যে কৃষকরা আছেন নিবদ্ধ আছেন তাদের পক্ষে খুব সুবিধা হবে, ওইখানে তারা প্রিজার্ভ করে রাখতে পারবেন, আগামী দিনে তাদের এই প্রবলেমটা হবে না। আমরা গাঁদা ফুল চাষ সম্পর্কে যেমন জানলাম, গাঁদা ফুল চাষ কিভাবে করা যাবে এবং আরও উন্নত পদ্ধতিতে কিভাবে করা যাবে, সরকারি সাহায্য কি থাকবে এবং তার দ্বারা কৃষক বন্ধুরা কিভাবে উপকৃত হবেন, সবটাই জেনেছি। আশা করি যারা দেখছেন তারা উপকৃত হবেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।